আসসালামু আলাইকুম। রাজনীতিতে ক্ষমতা ধরে রাখার প্রবণতা বা ক্ষমতা পেয়ে সেটাকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু একটি সুবিশাল অংশ জুড়ে আমরা লক্ষ্য করেছি। প্রত্যেকটা রাজনৈতিক প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে বা রাজনৈতিক সময়ের পরিবর্তন হয়েছে, সেই সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু রাজনীতিতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কিন্তু তাদের আধিপত্য বিস্তারের একটি চেষ্টা করেছে এবং সেই আধিপত্য বিস্তারের বিষয়টিকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য সবাই কিন্তু ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু করেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। এমতাবস্থায় যখন জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কর্তৃক, তখন কিন্তু দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে শুরু করে একদম ছোট পরিসরেও কিছু রাজনৈতিক দল সেই জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ধরনের মতবিনিময় করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু সংস্কার করার জন্য যে বিষয়গুলো প্রথমে প্রাধান্য দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ এবং অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিসমূহ। এখন প্রথম যে বিষয়টি, সেই বিষয়টির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা এবং কিছু কিছু রাজনৈতিক দল যাদেরকে কিন্তু তারা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী রাজনীতি থেকে বাইরে রেখেছে। আর এই রাজনীতি থেকে বাইরে রাখাটাকেই কিন্তু এক কথায় বিরাজনীতিকরণ বলা হয় এবং এই বিরাজনীতিকরণের ইতিহাস কিন্তু বাংলাদেশে সুদূর প্রসারী। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে ক্ষমতা পেয়ে সেটাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার একটি অংশ হচ্ছে কিন্তু এই রাজনৈতিকভাবে বিরাজনীতিকরণ। আবার আমি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। এই রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার বলতে সাধারণত বাংলাদেশের আইন কানুন, প্রচলিত সংবিধান এবং রাষ্ট্রীয় যে সকল নীতিমালা রয়েছে সেগুলোর সংস্কার। এর প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার যেটি করেছে সেটি হচ্ছে সংবিধান বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করার দায়ভার বা কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং সেখান থেকে কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়। তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটি রয়েছে সেটি কিন্তু সংবিধান সংস্কারের মূল যে একটি স্থান রয়েছে, অর্থাৎ সংবিধানের মধ্যে যে প্রিয়াম্বল রয়েছে সেটি পরিবর্তন করার বিরোধিতা করে আসছে এবং আওয়ামী লীগ সরকার কর্তৃক যে সকল সংস্কার করা হয়েছে সেগুলা সংস্কার কাজের জন্য তাদের মতামত দিয়েছে এবং সংবিধান সংস্কার কমিটির মধ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাবনাও পাঠিয়েছে। তবে এখানেই কিন্তু জটিলতার অবসান হয়নি। ক্রমশ বিএনপির সাথে কিন্তু নানা ধরনের জটিলতায় এই রাজনৈতিক কাঠামো ভিত্তিক বা রাষ্ট্রীয় কাঠামো ভিত্তিক বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে। বিগত দিন ইতিহাস নিয়ে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা বিভিন্ন ধরনের উদ্ভট মন্তব্য করেছেন, তখনও কিন্তু বিএনপি এর বিরোধিতা করেছে এবং বিভিন্ন রকম বক্তব্য ও মতাদর্শ উপস্থাপন করেছে। আবার মতবিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার কি ছক করছে বা কি পরিকল্পনা করছে সেই বিষয়ে কিন্তু বিএনপির সাথে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুগম্ভীর সম্পর্ক তৈরি হয়েছে। বিএনপি চাচ্ছে মূলত যত দ্রুত নির্বাচনটি দেয়া সম্ভব তত দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন দিয়ে দেয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নের জবাবে বা এই দাবির ভিত্তিতে তারা বলেছে যে পরিমাণ সংস্কার কাজ করার দায়ভার তারা কাঁধে নিয়েছে সেই সংস্কার কাজগুলো সম্পর্ক বা
সেই সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে তাদের কাল বিলম্ব হবে। এবং আমরা দেখেছি সেনাপ্রধান কিন্তু একটি বিবৃতি দিয়েছিলেন কিছুদিন পূর্বে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে 18 মাসের পর নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটিকে প্রধান উপদেষ্টা সেনা প্রধান যিনি রয়েছেন ওনার ব্যক্তিগত একটি মতামত বলে আবার পাল্টা একটি বিবৃতি দিয়েছেন। এই যে একটি গজামেলে পরিস্থিতি, এই গজামেলে পরিস্থিতির মধ্যে বিএনপির সাথে মতবিরোধ কিন্তু একটি গুরুত্বপূর্ণ পটভূমির সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের মধ্যে। এবং বিএনপির সাথে এই সকল দ্বন্দ্বসমূহ ঘিরে যে একটি রুদ্ধ গম্ভীর সম্পর্ক তৈরি হচ্ছে, সেই রুদ্ধ গম্ভীর সম্পর্কের ভবিষ্যৎ বা সেই সম্পর্কটা কোন দিকে ধাবিত হবে সেটি নিয়ে কিন্তু এখনো বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন ধরনের অনুপস্থিত ভাব দ্বারা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন এই সকল দ্বন্দ্ব সাধারণত বিএনপিকে বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া হতে পারে। এখন দেখুন, বিএনপিকে বিরাজনীতিকরণ যে প্রক্রিয়াটি সেটি আদৌ কতটুকু যাচ্ছে বা এই দ্বন্দ্বসমূহের জের ধরে এটিকে বাস্তবায়িত হবে কিনা সেটা বলা মুশকিল। তবে প্রাথমিক অবস্থায় আওয়ামী লীগকে পতনের পর যেভাবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া তৈরি হয়েছিল, সেই প্রক্রিয়াতে অনেকেই তখন মনে করেছিল যে বিএনপিকেও হয়তোবা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা কলকাঠি নাড়ছেন তারা খুবই চালাক প্রকৃতির ব্যক্তিবর্গ, এবং তারা সহসাই চাননি যে হুট করে আরেকটি বড় রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে বিরাজনীতিকরণ করার। কারণ এটি করলে মূলত জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত যে একটি সুস্পষ্ট তথ্য রয়েছে, অর্থাৎ যে আশা ভরসা বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে ভালোবাসা জনগণের তখনকার সময়ে ছিল, সেটি কিন্তু সম্ভব হতো না। এবং আমরা জানি যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ে এই পদক্ষেপ নিতে অনেকটাই হিমশিম খাচ্ছিল। এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এই ধরনের কোনো জটিল সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করার চেষ্টা করতো অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে কিন্তু তাদের অবস্থা অনেকটাই নাজেহাল হয়ে যেত। এবং বিএনপির যে একটি সমর্থন রয়েছে তাদের উপর, সেটিও কিন্তু তারা হারিয়ে ফেলবে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে বিএনপির সাথে, এটি কিন্তু দীর্ঘায়িত যদি হয়ে যায় তাহলে বিএনপিকে হয়তোবা বিরাজনীতিকরণের মুখে পড়তে হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিএনপির বিভিন্ন বিষয়ে কিন্তু হস্তক্ষেপ তৈরি করছে। এবং দেশে যে অরাজকতা অস্থিতিশীল পরিস্থিতি সম্প্রতি চলছিল, তার মধ্যে চাঁদাবাজি, বাজার টেন্ডারিং সহ অন্যান্য যে সকল বিষয়াদি ঘটছিল সেগুলোকে কিন্তু একচ্ছত্রভাবে আমরা দেখেছি বিএনপি ছাত্রদল এবং অন্যান্য যে সকল বিএনপির সংগঠন সমূহ রয়েছে তাদের উপর দোষ দেওয়া হয়েছে বা বিভিন্ন গণমাধ্যম এবং পত্রপত্রিকায় ছাপা হয়েছে। এর প্রভাবে কিন্তু বিএনপি অনেকটাই তাদের যে মান মর্যাদা গৌরব দীর্ঘ 15 বছর অর্জন করেছিল সেটির মধ্যে প্রভাব বিস্তার করেছে। এখন বর্তমানে যে পরিস্থিতিতে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতির দ্বন্দ্ব যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা অনুযায়ী কিন্তু বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পনা গ্রহণ করতে পারে। এবং উপদেষ্টাদের বক্তব্য এবং তাদের সাথে যে বিরোধ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, সেটি কিন্তু অনেকটাই ইঙ্গিত করছে যে বিএনপির বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হতে পারে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে শীর্ষস্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপর থেকে বিভিন্ন ধরনের
মামলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আমরা দেখেছি যে খালাস বা হাইকোর্ট এবং বিচার বিভাগ নিষ্পত্তি করেছে, কিন্তু তৃণমূল পর্যায়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর উপর এখনো বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা কিন্তু চলমান, এবং এই মামলা মোকদ্দমা কবে নাগাদ সমাপ্ত হবে বা এগুলার শেষ কোথায় সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কখনোই প্রকাশ করছে না বা করবে না। এটি তাদের বিচার বিভাগ এবং আইনের যে একটি ভিত্তি রয়েছে তার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। সুতরাং এখানেও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যায় যে বিএনপিকে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অনেকটাই বিভিন্নভাবে দূরে সরিয়ে রেখেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন যে 2025 বা 2026-এর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই জাতীয় নির্বাচনের যে সময়কাল সেই সময়কালকে দীর্ঘায়িত করার প্রেক্ষিতে যদি এই বিরাজনীতিকরণ করা শুরু করা হয় তাহলে কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো আবারও -2 যে ফর্মুলাটি আমরা দেখেছি অতীতে সেই দিকে ধাবিত হবে, এবং এর ফলাফল যেটি হবে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত আমলে যে তত্ত্বাবধায়ক সরকার দেশে ছিল, অর্থাৎ সুদীর্ঘ কয়েক বছর তারা দেশের শাসন কার্য বহন করেছে এবং শাসন চলমান রেখেছে, পরবর্তীতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা নির্বাচন দিতে হয়েছে। ঠিক একই পদ্ধতি হয়তোবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টায় লিপ্ত হচ্ছে। আর এটি যদি সম্ভব হয় তাহলে আদৌ বাংলাদেশে নির্বাচন কবে নাগাদ হবে, বা বিএনপি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, অথবা বিএনপির যে রাজনৈতিক কার্যক্রম বর্তমানে সচল রয়েছে সেগুলা সচল থাকবে কিনা, এই নিয়েও কিন্তু নানা ধরনের মতামত মতাদর্শ পক্ষে বিপক্ষে উঠে আসছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের ক্ষমতা দীর্ঘায়ন করতে পুনরায় চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির যে পটভূমি রয়েছে, গণতন্ত্র চর্চা থেকে অন্যান্য যে সকল বিষয়াদি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমূল একটি পরিবর্তন চলে আসবে, এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম সমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট অনুসারে ঘটেছিল সেগুলো কিন্তু পূর্বের ন্যায় দ্বিগুণ ভাবে সমাজে আবির্ভূত হবে।